রাজ্যের সবাই যুদ্ধ ভুলে হাঁড়ি হাঁড়ি মিষ্টি নিয়ে দৌড়চ্ছে, আর তারই মধ্যে একজন সীমাহীন আনন্দে দুহাত তুলে মুক্তির আনন্দ উদযাপন করছে, ছুটি ছুটি। কিন্তু সত্যিটা হলো, কিছু মানুষকে কোনো দিন ছুটি দেওয়া যায় না মন থেকে। যেমন সন্তোষ দত্ত ওরফে আমাদের সকলের প্রিয় শ্রেষ্ঠ জটায়ু। আদিনিবাস ঢাকা, কলকাতায় 1925 সালের 2রা ডিসেম্বর জন্ম। থাকতেন আরমান স্ট্রিটের কাছে। দোতলা পৈতৃক বাড়িটি পরিচিত ছিল সুরধ্বনি কুটির নামে। সন্তোষ দত্ত ছিলেন পেশায় আইনজীবী এবং নেশায় অভিনেতা, যাকে কমেডি করতে কোনো দিন চটুল লঘু সংলাপ ব্যবহার করতে হয়নি। তাকে বলা যায় লাফিং বোমা, কিন্তু সে বোমার অন্দরে শুধুই নির্মল হাস্যরস। সন্তোষ দত্তর সংলাপ তাই আজও এই প্রজন্মের কাছে সমান জনপ্রিয়। রাজকন্যা কি কম পড়িয়াছে? হাইলি সাসপিসিয়াস। গবেষক গবুচন্দ্র, জ্ঞানতীর্থ, জ্ঞানরত্ন, জ্ঞানবুদ্ধি, জ্ঞান চূড়ামণি, বাহ 1 মিনিট মনে রাখবে নাই বা কেন এই প্রজন্ম? তার প্রতিটা চরিত্রই তো লেজেন্ডারি। সত্যজিৎ রায়ের পরশ পাথর, 3 কন্যা, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, গুগা বাবা, হীরক রাজার দেশে, এই সিনেমাগুলো দিয়েই সকলে আলোচনা করতেন সন্তোষ দত্তর। কিন্তু তিনি সত্যজিৎ রায় বাদেও তার অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন অন্য পরিচালকদের ছবিতেও। যে চরিত্রগুলি নিয়ে কেউ আলোচনা করে না কখনো, তিনি বরং বেশি করেছেন এসব ছবি, যেগুলি আজও জনপ্রিয় কিন্তু চর্চায় না থাকায় ওই ছবিগুলো হারিয়ে যেতে বসেছে। যেমন পূর্ণেন্দু পত্তির মালঞ্চ, অমল সুরের গোপাল ভাঁড়, পীযূষ বসুর সিস্টার, ব্রজবুলি, তরুণ মজুমদারের গণদেবতা, দীনেন গুপ্তর মর্জিনা আবদুল্লাহ, সলিল দত্তের অগুবধূ সুন্দরী, পার্থপ্রতিম চৌধুরী যদুবংশ, পূজারিণী, উমানাথ ভট্টাচার্যের চারমূর্তি, নবীন মাস্টার, শ্রীমান পৃথ্বীরাজ, ঘটকালি, শোরগোল, হুলুস্থুলু, খেলার পুতুল বা সুবর্ণলতার মতো বহু ছবিতে কাজ করেছেন। প্রথম জীবনে ব্যাংকের চাকরি করেছেন প্রায় 14 বছর ধরে। উড়িষ্যায় বদলির আদেশ এলে চাকরি হঠাৎ করে ছেড়ে দিলেন। ওকালতি নিয়ে পড়াশোনা ছিল, তাই হয়তো তিনি চলে এলেন আইনজীবী পেশায়। পাশাপাশি চালিয়ে গেলেন নাটক অভিনয়ের কাজ। তখনকার রূপকার নাট্যগোষ্ঠীর কর্ণধার ছিলেন সবিতাব্রত দত্ত। তারই চলচ্চিত্র চঞ্চরিতে ভবদুলাল রূপে আবির্ভূত হন তিনি, আর সেই নাটক দেখে তাকে পছন্দ করেন রায় সাহেব। সতীশবাবুর সঙ্গে কাজ করতে গিয়ে অনেক শুটিং ডেট পড়তো সন্তোষ দত্তের কোর্টের মামলার দিনে। সত্যজিতের ছবির শুটিংয়ের ডেট ক্যান্সেল সহজ ছিল না, তার উপর সোনার কেল্লা রাজস্থানের আউটডোর থেকে হীরক রাজার দেশের পুরুলিয়া, এদিকে আদালতের ডেট মুলতবি করাও খুব সাধারণ ছিল না তখন। কিন্তু সন্তোষ দত্ত সকলে এত ভালোবাসতেন যে বাদী এবং বিবাদী পক্ষের উকিলরাও অ্যাডজাস্ট করে নিতেন ডেট। তিনি কোর্টে যাতায়াত করতেন বাসে, ট্রামে, পরে কেনেন ব্লু রঙের একটা অ্যাম্বাসেডার গাড়িও। জটায়ুর গাড়ি নামে পরিচিত WBF 688, যার নাম্বার ছিল। সন্তোষ দত্ত মানেই লালমোহন বাবু থেকে অবলাকান্ত। শুধু তুমি নয় অবলাকান্ত অনেকেরই বলার সময় খেয়াল থাকে না, বিখ্যাত গানের লাইন। কিশোর কুমারের অমর গান, ভাষাবিদ গগন সেন এই রূপে উত্তম কুমার এবং সন্তোষ দত্তের অমর বন্ধুত্বের জুটি। এই গানেই সুমিত্রা মুখার্জিকে দেখে সন্তোষ দত্তর ম্যাডাম বলা, কিংবা ধরুন সাবিত্রী এবং মৌসুমী চ্যাটার্জির সঙ্গে বাদন নিয়ে খেলা, আর আশাজির তুই যত ফুল দিস না কেনে, এ তো আছেই। সন্তোষবাবু ছিলেন ফুটবলের ভক্ত, পাড় মোহনবাগানি, ফুটবল আর নাটক দেখা, এই ছিল তার নেশা। খুব ছোট বয়সেই কলেজে পড়তে পড়তেই বিয়ে হয়ে যায় তার। স্ত্রী বালিকা বধূ, মাত্র 11 বছর বয়স। সন্তোষ দত্ত তখন 19। বউয়ের বাবা টাকা দিতেন মেয়েকে হাত খরচের, সেই টাকা নিয়েই সন্তোষ দত্ত নাটক দেখতে চলে যেতেন। নাটক তার সিনেমার চেয়েও বেশি প্রিয় ছিল, তাই সত্যব্রত দত্ত নির্মল কুমারদের নিয়ে নাট্য সংস্থা করেন আনন্দম। পরে এই নাট্যদলের নাম হয় রূপকার। রূপকারে তার অভিনয় দেখেই রায় সাহেব তাকে পরশ পাথর ছবির জন্য সিলেক্ট করেন। সেখান থেকেই ইতিহাস তৈরি হয় জটায়ু চরিত্র, যার কোনো বিকল্প হয় না। রবি ঘোষ, অনুপ কুমার, বিভু ভট্টাচার্য পরে জটায়ু করলেও তারা কেউ সন্তোষ দত্তের মতো হয়ে উঠতে পারেননি। আসলে এক একটা চরিত্র এক একটা অভিনেতার সিগনেচার মার্ক, তাকে উত্তোলন করা কঠিন শুধু নয়, অসম্ভবও। নাটকই সন্তোষ দত্তের জীবনের শেষ কাজ হয়েছিল। সে সময় সন্তোষ দত্ত রবি ঘোষের শ্রীমতী ভয়ঙ্করী নাটক করতেন বিজন থিয়েটারে। বেশ কিছুদিন শো করার সময় ক্লান্তি বোধ করতেন অসুস্থতার কারণে। প্রচন্ড কাশির দমকে ডায়ালগ বলতে পারতেন না মঞ্চে চড়ে। শেষমেশ ধরা পড়েছিল ফুসফুসে ক্যান্সার। ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করিয়ে রেডিয়েশন নিয়েও কাজ থামাননি।
পেশা এবং নেশা দুটোই চালিয়ে গেছেন, কিন্তু যা হওয়ার তাই হলো। শেষ পর্যন্ত চলে যেতে হলো না ফেরার দেশে লালমোহনবাবু ওরফে জটায়ুকে। 1988 সালের 5ই মার্চ যেন গিলিগিলি গেয়ে বলে ভ্যানিশ হয়ে গেলেন তিনি। লেখাটি আমি নিয়েছি দ্য ওয়াল থেকে, যার লেখক শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তাকে আমি জানাই আমার ইউটিউব চ্যানেলের থেকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার।